আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। আজ থেকে পর্যটন সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে যেতে পারছে না পর্যটকরা। সরকারের পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী টেকনাফের এই প্রবাল দ্বীপটিতে যাচ্ছে না পর্যটকবাহী জাহাজও। ফলে হতাশা ও অসন্তোষ জানায় পর্যটক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। কক্সবাজার থেকে সাইফুর রহিম শাহিন ও টেকনাফ থেকে শাহিন শাহর পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় নানা পদক্ষেপ নেয় সরকার। এরই অংশ হিসেবে সেখানে যাতায়াতে বিধিনিষেধ আরোপ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আগে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত দ্বীপে যাতায়াতের সুযোগ থাকলেও এবার ছিল নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত। সে লক্ষ্যে টেকনাফের পরিবর্তে কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মাত্র ৩ মাস দ্বীপে পর্যটক আসলেও নভেম্বরে রাত কাটানোর সুযোগ ছিল না। ডিসেম্বর ও জানুয়ারিতে সীমিত করা হয় পর্যটকের আগমন। ফলে ক্ষতির মুখে পর্যটন খাতের ব্যবসায়ীরা। আরও ১ মাস সময়সীমা বাড়ানোর দাবিতে বিক্ষোভ, মানববন্ধন করেছে স্থানীয়রা। ফেব্রুয়ারি মাস যদি পর্যটন মৌসুম না থাকে, দ্বীপের মানুষ আলটিমেটলি তারা পূর্বের যে বিভিন্ন অনৈতিক কাজে তারা ফিরে যাবে। অসহায় 10,000 দ্বীপবাসীর দিকে তাকিয়ে আমাদেরকে ফেব্রুয়ারি মাসটা কমপক্ষে চলার সুযোগ করে দিন। ট্যুর অপারেটর, রিসোর্ট ব্যবসায়ী বা লোকাল দ্বীপবাসীতে যারা আছে প্রত্যেকের জন্য এটা অনেক কল্যাণকর হবে। উপদেষ্টা মহোদয়ের সিদ্ধান্তের আলোকে আমরা যাতে ফেব্রুয়ারিটা পাই। দীর্ঘ সময় পর্যটক না আসলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে, সরকারও রাজস্ব হারাবে বলে মনে করেন সাবেক এ সংসদ সদস্য। এখানে হাজার হাজার লোক কর্মসংস্থান জড়িত, তো সরকারের এই দিকটা বিবেচনা করা দরকার। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা প্রশাসন কাজ করছে বলে জানান স্থানীয় জেলা প্রশাসক। সেন্ট মার্টিনে পর্যটন গমনাগমনের ক্ষেত্রে সরকারের যে নির্দেশনা ছিল সেটা ৩১ জানুয়ারি পর্যন্ত। এখন পর্যন্ত যে নির্দেশনা, ১ তারিখ থেকে আর কোনো জাহাজ চলছে না। এ বিষয়ে জেলা নাগরিক ফোরামের সভাপতি আনম হেলাল উদ্দিন উচ্চ আদালতে রিট আবেদন করেছেন। আদালত শুনানির দিন ধার্য করেছেন ৪ ফেব্রুয়ারি। রেজওয়ান শরীফ, আরটিভি। এ বিষয়ে বিস্তারিত জানাতে টেকনাফ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন শাহ। শাহিন, সেন্ট মার্টিনে পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞায় সেন্ট মার্টিনের অর্থনীতি সহ সার্বিক অবস্থায় কী ধরনের প্রভাব পড়তে পারে? তারই যে সেন্ট মার্টিনবাসীর উপর বেশ কিছুদিন ধরে যে তাদের যে শনির দশা সেটি কিন্তু যাচ্ছে না। আমরা জানি, আপনিও অবগত রয়েছেন যে বেশ কিছুদিন ধরে সীমান্তে অস্থিরতার কারণে যে টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যে পর্যটক যেত সেটিও কিন্তু বেশ কিছু বছর ধরে বন্ধ রয়েছে। এর প্রেক্ষিতে সর্বশেষ যে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পর্যটক কিন্তু যাতায়াত করছে চলতি বছর থেকে। এর প্রেক্ষিতে আপনি অবগত আছেন যে পরিবেশ, জলবায়ু এবং পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের বিভিন্ন বিধিনিষেধের কারণে কিন্তু এই বছর থেকে কিন্তু ২,০০০ করে পর্যটক যাওয়ার একটি সিদ্ধান্ত হয়। পাশাপাশি সিদ্ধান্ত হয় যে ৩ মাস পর্যন্ত কিন্তু পর্যটক যায়। কিন্তু তারই আপনি অবগত রয়েছে, এর আগে কিন্তু পর্যটকের কোনো নির্দিষ্ট কোনো সীমাবদ্ধ ছিল না। পাশাপাশি যে প্রতিদিন প্রায় ৭ থেকে ১০,০০০ পর্যটক যাতায়াত করতো। এর প্রেক্ষিতে কিন্তু চলতি পর্যটন মৌসুমে কিন্তু ২,০০০ পর্যটক যাতায়াত করতো। এর প্রেক্ষিতে ৩ মাসের মাথায় কিন্তু চলতি মৌসুমে পর্যটক যে যাতায়াত বন্ধ করে দিয়েছে পরিবেশ, বন এবং জলবায়ু মন্ত্রণালয়। এর প্রেক্ষিতে যে সেন্ট মার্টিনবাসী রয়েছে তারা কিন্তু বিভিন্ন মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছে। সর্বশেষ গত বৃহস্পতিবারে কিন্তু তারা সেন্ট মার্টিনে বিক্ষোভ মিছিল করেছে, মানববন্ধন করেছে। তারা জানিয়েছে যে ২-৩ মাসের মাথায় কিন্তু ২-৩ মাসের যে আয়ের মাধ্যমে কিন্তু ১২ মাস চলা যাবে না। এর প্রেক্ষিতে ফেব্রুয়ারি মাস কিন্তু তারা বাড়ানোর দাবি জানিয়েছে। অন্যথা তারা যে আগেরকার জীবিকা নির্বাহে ফিরে যাবে, তারা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে। এর প্রেক্ষিতে সেন্ট মার্টিন দ্বীপ কিন্তু আবারও পরিবেশ এবং প্রতিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা করছে। এর প্রেক্ষিতে তারা দাবি জানিয়েছে যে তারা একমাত্র জীবিকা নির্বাহের অন্যতম আয় হচ্ছে পর্যটক। এই পর্যটক ব্যবসাকে কিন্তু তারা ত্বরান্বিত করতে চলতি মাস ফেব্রুয়ারি মাসটা বাড়ানোর দাবি জানিয়েছে। তাই এ হচ্ছে সেন্ট মার্টিনের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আজ থেকে শুরু হচ্ছে অমর ২১শে বইমেলা। বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আনুষ্ঠানিকভাবে বইমেলার
উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ নির্মাণ। থাকছে জুলাই চত্বরও। এবারের মেলায় বাড়ানো হয়েছে স্টলের সংখ্যা। মেলায় অংশ নিচ্ছে 708টি প্রকাশনা প্রতিষ্ঠান। গত বছর এই সংখ্যা ছিল 635। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছেন মাওলানা জুবায়েরপন্থীরা। আজ ফজরের নামাজের পর থেকেই বয়ান শুরু হয়েছে। আগামীকাল আখেরি মোনাজাতে শেষ হবে প্রথম পর্বের আয়োজন। এই ধাপে অংশগ্রহণ করছেন 41 জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। জুবায়েরপন্থীদের দ্বিতীয় ধাপের ইজতেমা চলবে 3 থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর 14 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাদপন্থীদের ইজতেমা। অন্যদিকে ইজতেমায় এখন পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আমরা যে আনেওয়ালা উম্মত, আমাদের একটা দায়িত্ব দিয়েছে, আমাদের একটা জিম্মাদারি আছে, দিনের একটা জিম্মাদারি আছে। সেই জিম্মাদারি আমরা কিভাবে করবো না করবো, কিভাবে মানুষের কাছে ইসলামের দাওয়াত দেবো, ওই জন্য আমরা এখানে আসছি। একটু এখান থেকে মেন আশা যে আমার ইমান আমল কিভাবে ঠিক হয়ে যায়, সহি তরিকায় নিজে কিভাবে বাঁচতে পারি, সমস্ত পৃথিবীর উম্মত কিভাবে বাঁচতে পারে, এটা মেন মাকসাদ, মেন উদ্দেশ্য। এই মুহূর্তে টঙ্গীর ইজতেমায় রয়েছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাকিব, ইজতেমায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক ব্যবস্থাপনার কি অবস্থা দেখছেন, এবং সেই সাথে জানাবেন, আমরা সংবাদে পড়ছিলাম 2 জনের মৃত্যুর সংবাদ, নতুন করে আর কোনো মৃত্যুর সংবাদ পাওয়া গেছে কিনা? তানি, আসলে এখন পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে, তাদের সবারই স্বাভাবিক মৃত্যু হয়েছে আজকের তথ্য অনুযায়ী। এবং যেটি বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ভালো মতো রয়েছে এবং রাস্তার যে চলাচল সেটি যাতে মানুষ নির্বিঘ্নে করতে পারে সেই কারণে কিন্তু এবার 2 ধাপে করা হচ্ছে। প্রথম ধাপ আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবং পরবর্তীতে তার পরদিন থেকে দ্বিতীয় ধাপের শুরু হবে ইজতেমা। এবং মানুষ যাতে স্বচ্ছন্দে চলাচল করতে পারে, মানুষের যাতে অসুবিধা না হয়, তার কারণে কিন্তু এই 2 ধাপে করা। এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে তারা সার্বিক নিরাপত্তার জন্য কি ব্যবস্থা নিয়েছেন। তাদের পুলিশের পাশাপাশি কিন্তু সাদা পোশাকেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। যেহেতু এখানে অনেক বিদেশি মেহমান আসে, তাদের জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থাটি তারা নিচ্ছেন। কিছুক্ষণ পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার তিনিও কথা বলবেন। গতকালকেও আমরা তার সঙ্গে কথা বলেছি, তিনি যেটি বলেছেন এখন পর্যন্ত সবকিছুই তাদের নিয়ন্ত্রণে আছে। ইজতেমার বিষয়ে যদি বলি, যে সকালবেলা ফজরের নামাজের পরে বয়ান হয়েছে এবং পাশাপাশি কিন্তু সারাদিনই প্রতিটি খিত্তায় যে আলোচনাগুলো থাকে সেগুলো হয়। দিন ইসলামের যে বিষয়গুলো সেগুলো নিয়ে তারা আলোচনা করেন এবং এখান থেকে তারা যে বিষয়গুলো শিক্ষা নেন সেটি সারা দেশ, সারা মানুষের মাঝে তারা ছড়িয়ে দিতে চান। আমরা একজন বিদেশি অতিথি আছে, তার সঙ্গে কথা বলবো। कैसे लगते हो आपको? बहुत अच्छा लगता है, अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। ये है ना, ये काम जो अल्लाह ने ऊपर वाला ने कबूल किया, ये काम को कर सकता है। ये इज्तिमाई अमल है ना, अल्लाह की पसंद है। जो बंदा जो अल्लाह की रास्ता में आएगा उसको अल्लाह ने गुनाह नहीं लिखेगा। अल्लाह अकबर। इतना मैंने सुना है, क्योंकि ये काम अंबिया का काम, नबी अंबिया, इतना बड़ा बड़ा अंबिया का काम, अभी अंबिया नहीं है, अल्लाह ने हम लोगों को दे दिया ये काम। हाँ, ये हमारा कोई बंदा सोचा है ये दावत का क्या है, नहीं भाई, दावत का काम है ना। जो बंदा, मैं पहला बोला, जो बंदा अल्लाह की रास्ते में जाएगा उसको गुनाह लिखने वाला फरिश्ता अल्लाह ने उसको वापस ले लिया। सिर्फ सवाब लेने के फरिश्ता उसको रखाया जाया। इसीलिए अल्हम्दुलिल्लाह सब दुनिया में जो बंदा है जो अल्लाह की रास्ते में जाने वाला, ये बहुत बढ़िया काम अल्लाह ने उसको दिया। इसीलिए इंशाअल्लाह हुआ ताला सब दुनिया में जितना हयात है इतना ये अल्लाह की काम करने के लिए इंशाअल्लाह सब कोशिश करो। শুকরিয়া। আসলে যেটি শুনছিলেন, এবং আজকের কিন্তু একটি বিশেষ আয়োজন রয়েছে, সেটি হচ্ছে আসরের নামাজের পরে এখানে যৌতুকবিহীন একটি বিয়ে প্রতি বছর ইজতেমা হয়ে থাকে, সেটি আজকে অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে ইজতেমার ময়দান থেকে সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পরেই গুলিতে মগজ সহ মাথার অংশ বিচ্ছিন্ন হয়ে যায় রডের দোকানের কর্মচারী আব্দুল কাদের মানিকের।
ওই দিন সকালে ফোন দিয়ে মা ও স্ত্রী সন্তানদের খোঁজ নেন মানিক। বিকেলে পরিবার জানতে পারে মানিক আর নেই। স্বামীকে হারিয়ে 3 সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী। সন্তানদের লেখাপড়ার পাশাপাশি পরিবারের দায়িত্ব নেবে সরকার, এমন চাওয়া ভুক্তভোগী পরিবারটির। চাঁদপুর থেকে শরীফ চৌধুরীর তথ্যচিত্রে আরো জানাচ্ছেন এআর বাদল। 5 আগস্ট বিভিন্ন স্থানের মতো রাজধানীর উত্তরাতেও ছাত্র জনতার আন্দোলন দমাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বিচারে গুলি চালায়। ওই দিন সকাল থেকেই শেখ হাসিনা পতনের এক দফা দাবিতে অংশ নেয় রডের দোকানের বিক্রয় কর্মী মানিক। সকাল থেকে আন্দোলনের ফাঁকে ফাঁকে মা ও স্ত্রী সন্তানদের সঙ্গে কথা বলেছেন মানিক। ঢাকায় যুদ্ধ অবস্থা চলছে বলেও মানিক মাকে জানায়, আবার ফোন দিছে, অসুস্থ মা, আপনি ওষুধ খাইয়েন মা, আপনি টাকা চিন্তা করিয়েন না মা। শেখ হাসিনা দেশ ছাড়ার পর মায়ের কাছে ছেলের মৃত্যুর খবর আসে। মাথায় গুলি লেগে নির্মমভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে মানিক। ঘাতকের বুলেটে মাথা দুভাগে বিচ্ছিন্ন হয়ে যায়। ওনার গুলির সাথে সাথে মাথার খিল উল্টিয়ে রাস্তায় ছন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। চাঁদপুরের ফরিদগঞ্জের বালুথুবা, পূর্ব গাজীপুরের মানিকরাজ গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে আব্দুল কাদির মানিক। সেখানেই দাফন করা হয় তাকে। মানিকের 2 মেয়ে, 1 ছেলে। বাবাকে হারিয়ে শোক আর আর্থিক অভাবের চিন্তা গ্রাস করেছে শিশুদেরও। এ যেন চোখের জলে এতিম হওয়ার বোবা কান্না। আমাদের বাবা নাই, এখন আমাদের সংসার চালানোর মতো কেউ নাই। আমার মা ঘরে একলা একলা বসে কান্না করে, আমার মারে বুঝ দেওয়ার মতো কেউ নাই। এখন আমাদের সংসার চালানোর মতো কেউ নাই। নিম্ন মধ্যবিত্ত পরিবারে নিজেরাই অভাবে থাকায় ভাইয়ের পরিবারের 5 সদস্য নিয়ে অসহায় মানিকের ছোট ভাই। এখন কি করবে, সংসারের হাল ধরার জন্য এখন কেউ নাই। আমরাও কৃষিকাজ করি, আমরা তাদের হেল্প করতে পারি না। কোনো অপরাধ না করেও ভরণ পোষণের একমাত্র ব্যক্তি স্বামীকে হারিয়ে দিশেহারা মানিকের স্ত্রী। 2 মেয়ে 1 ছেলে, ওরা যাতে মানুষের মতো মানুষ হইতে পারে, ওদের দিকে যেন যে সরকারে আসে যেন ফিরে তাকায় ওদের দিকে। এআর বাদল, RTV, ঢাকা। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভাড়াটিয়া সৈন্যের তালিকায় এবার উঠে এলো বাংলাদেশিদের নাম। দালালের খপ্পরে পড়ে পরিবারের সুখের আশায় রাশিয়া গিয়ে যুদ্ধ করতে বাধ্য হচ্ছেন বাংলাদেশিরা। রাশিয়া থেকে পালিয়ে আসা এক যুবকের কথায় উঠে এসেছে সেই করুণ চিত্র। স্বজনদের ফেরাতে আকুল আবেদন জানিয়েছে পরিবার। অরণ্য গফুর জানাচ্ছেন বিস্তারিত। নাগরিকদের জোর করে যুদ্ধে পাঠানোর পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধে দুপক্ষই ব্যবহার করছে ভাড়াটিয়া সৈন্য। দক্ষিণ এশিয়ার নেপালি ও ভারতীয়দের সৈন্য হিসেবে ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে আগেই। এবার জানা গেল বাংলাদেশিদের কথা। উচ্চ বেতনের লোভে সহদরকে নিয়ে অন্যদের সঙ্গে রাশিয়ায় পাড়ি জমান আকরাম হোসেন, কিন্তু গিয়েই ভুল ভাঙে তার। আমাদেরকে প্রথমে এয়ারপোর্ট থেকে 2 জন লোক রিসিভ করছে, আমাদের পাসপোর্ট সাথে সাথে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর এক ক্যাম্পে রাখছে, সেনাবাহিনীর ক্যাম্প। দালালকে জানাই, দালাল বলতেছে এইখানে রাখবে, এইখান থেকে আমাদের গন্তব্যস্থানে পৌঁছে দিবে। আমরা 3 জনের ডেট আসছে, আমরা 3 জন যাব। তখন ওই দিন আমাদের 3 জনকে নেয়নি, শুধু সোহানকে নিয়ে গেছে। সোহান গেছে, সোহান যাওয়ার পরে সোহানে আমার কল দিছে যে আকরামের অবস্থা ভালো না, তুমি আইসো না ভাই। আমাদেরকে তো ওরা মিথ্যা কথা বলছে, আমাদেরকে বলছে কাজ দিবে, কিন্তু এখানে কাজ না, ওইখানে আমাদেরকে অস্ত্র চালানো শিখাইতেছে। দেশে ফেরানোর কথা বলে আর এক দফা প্রতারণা করে ট্রাভেল এজেন্সি। সচ্ছলতার স্বপ্নের জায়গায় এখন আপনজনদের জীবন নিয়ে শঙ্কায় পরিবারগুলো। টুরিস্ট ভিসা ওনাদেরকে রাশিয়া ঢুকায়া ওইখানে হোটেলে 2-3 দিন রাখছে, তারপরে ক্যাম্পে নিয়ে গেছে। ক্যাম্পে নিয়ে যাওয়ার পরে ওনাদেরকে একটা রাশিয়া ফেডারেশন পেপারে সাইন করাইছে, যেখানে পুরোটাই রাশিয়ান ভাষা লেখা ছিল। তারা কেউই ওইখানে পড়তে পারে নাই, সাইন করে দিছে। সাইন করার পরে ওনাদেরকে 1 মাস ট্রেনিং করানো হয়েছে। আমি যখন দালালের বিষয়ে বলছি যে আমার ছেলেরে ফেরত দেন, উনি বলতেছে যে 2.5 লক্ষ টাকা লাগবে। আমি ডক্টর ইউনূস স্যারকে এই কথাই বলতে চাই, আমার সকল ছেলেকে দেশে ফিরাই দেখ, আমার বুকে ফিরাই দেখ। সভ্যতা বিরোধী এ যুদ্ধে মানুষকে ইতরের পর্যায়ে নামিয়ে আনা রোধে জাতীয় ও আন্তর্জাতিক উদ্যোগ আবশ্যক বলে মনে করে ভুক্তভোগীরা। অরণ্য গফুর, RTV।
রমজান সামনে রেখে এরই মধ্যে আমদানি হয়েছে চাহিদার তুলনায় বেশি পরিমাণ ছোলা। এর প্রভাব পড়েছে বাজারে। কেজিতে 10 টাকা করে কমে বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকায়। ব্যবসায়ীরা বলছেন রমজানে দাম আরও কমবে। এদিকে দেশে উৎপাদিত ডালের বাজার সম্প্রসারণে কৃষকদের প্রশিক্ষণ, প্রণোদনা ও দাম নিশ্চিত করা জরুরি বলে মনে করেন কৃষিবিদরা। সেলিম মালিকের রিপোর্ট। সরকারি পরিসংখ্যানে গেল বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত দেশে ডাল আমদানি হয়েছে 2,20,000 টন, অথচ 2023-24 অর্থ বছরে একই সময়ে আমদানি হয়েছিল 1,28,000 টন। অর্থাৎ বছরের ব্যবধানে আমদানি বেড়েছে প্রায় 72%। রমজানের আগে ডাল ছোলার বাজার বেশ রমরমা, কমেছে দামও। ভালো মানের ছোলা আসতেছে, যে আমরা বিক্রি করছি খুব ফ্রেশ ছোলা, ধুলাবাড়ি নেম ফ্রেশ, এবং মোটামুটি অনেক দামে কমছে। আপনার এক সপ্তাহ আগে ছিল আপনার 120 টাকা 25 টাকা এরকম, এখন ছোলা আমাদের কিনা পরে 108 টাকা, আমরা বিক্রি করতেছি 115 টাকা বিক্রি করতেছি, বেশি নিলে 10 টাকা 12 টাকা বিক্রি করি। বাংলাদেশ পাইকারি ডাল ব্যবসায়ী সমিতির সভাপতি জানালেন, আগামী রমজানে ছোলার দাম তো বাড়বেই না, বরং কমবে। কোনো অবস্থাতে বাড়বে না, বরঞ্চ সামনে আরো আমদানি হচ্ছে, পাইপলাইনে অনেক মাল আসতেছে। যে পুরোপুরিভাবে যে মালগুলো আসতেছে, যদি পুরোপুরিভাবে আসতে পারে, আসে সময় মতো, তাহলে ইনশাআল্লাহ আরো মালের দাম কমবে। রমজান আস্তে আস্তে বাজার 90 থেকে 95 টাকা হবে ছোলার আশা করা যায়। তবে অতি হাত বদলের কারণে ছোলার দামে নেতিবাচক প্রভাব ঠেকাতে নজরদারি পরামর্শ ক্যাবের। ফার্স্ট হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড এরকম হাত বদলের পরে কিন্তু দামটা আসলে বেড়ে যায়। তো যার কারণে মূল যে আমদানিকারক তাকে কিন্তু আর বাজারে খুঁজে পাওয়া যায় না। এখন খুচরা পর্যায়ে তখন তদারকিগুলো হয়। তা আমরা বলতেছি যে আসলে মূল যে আমদানি করছে তাকেও কিন্তু তদারকের আওতায় যদি আনেন, দাম ক্রাইসিস করতেছেন আর্টিফিশিয়াল, সেগুলো কিন্তু বোঝা যায়। ছোলার বাজারে 90% বেশি আমদানিকারকদের দখলে। কৃষি বিশেষজ্ঞদের মত, দেশে ছোলার দাম নিশ্চিতের উদ্যোগ নেওয়া হলে বাড়বে উৎপাদনও। যে আমি লাউ উৎপাদন করাচ্ছি, ডাল উৎপাদনে লাভ হবে, অনেক বেশি কিন্তু দামে বিক্রি হয়। এটা যদি নিশ্চিত হয় তাহলে দেখা যাবে যে কৃষকরা ডাল উৎপাদন করবে, এবং ডালের জন্য বাংলাদেশের যে শীতকালটা এটা কিন্তু বেস্ট সিজন একটা বাংলাদেশে। একই কথা জানালেন কৃষি বিপণন অধিদপ্তরের এই কর্মকর্তাও। তো সেই ডালগুলোর একটা প্রমোশন আমার মনে হয় দরকার আছে, যেটা হয়তো সামনে এই স্থানীয় ডালের উৎপাদনটাকে আরো বৃদ্ধি করবে। দেশে সারা বছরে ছোলার চাহিদা প্রায় 2 লাখ টন, এর মধ্যে রোজার 1 মাসে প্রয়োজন প্রায় 1 লাখ টন। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। শীতকালীন শাকসবজির সরবরাহ বাড়ায় স্বস্তিতে রাজধানীবাসী। কমেছে পেঁয়াজের দাম। নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ায় খুচরা বিক্রিতে পুরান দেশি পেঁয়াজ 85 থেকে 100 টাকা, নতুন মুড়ি কাটা পেঁয়াজ 45-50 টাকা, আর আমদানি করা পেঁয়াজ 65 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে আলুর বাজারে স্বস্তি ফিরেছে। 20 থেকে 25 টাকা কেজিতে মিলছে আলু। তবে চাল ও তেলের বাজারে পরিস্থিতি একেবারে ভিন্ন। বেড়েছে সব ধরনের চালের দাম। বাজারে সংকট দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের। রমজানে সয়াবিন তেলের দাম বেড়ে যাওয়ার শঙ্কা করছেন ভোক্তারা। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী রফিকুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রফিক, বাজারে কি কি পণ্যের দাম বেড়েছে এবং কোন কোন পণ্যের দাম কমেছে, ক্রেতারা এই ব্যাপারে কি বলছেন, এবং নতুন করে সয়াবিন তেলের সংকট তৈরি হয়েছে কিনা বাজারে? তানি, বাজারে আসলে বিক্রেতাদের মধ্যে স্বস্তির খবর যেমন রয়েছে, অস্বস্তির খবর রয়েছে। ক্রেতা বিক্রেতা উভয়ে আসলে কিছু কিছু পণ্যের ব্যাপারে স্বস্তি প্রকাশ করেছেন, এবং কিছু কিছু পণ্যের দাম নতুন করে বেড়ে যাওয়া আসলে তারা অস্বস্তি প্রকাশ করেছেন এবং হতাশার কথা জানিয়েছেন। আপনাকে একটু জানিয়ে রাখি, বাজারে এখন শীতকালীন সবজি যা রয়েছে সবকিছুই আসলে খুবই হাতের নাগালে পাওয়া যাচ্ছে। 20 থেকে 25 টাকা কেজির মধ্যে পাওয়া যাচ্ছে। তবে ডাল এবং চাল, ডালের দাম সহনীয় পর্যায়ে রয়েছে, তবে চালের দাম কিন্তু ঊর্ধ্বমুখী। আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে গত প্রায় 1 মাস ধরে আসলে সব ধরনের চালের দাম কেজি প্রতি 5 থেকে 10 টাকা, কোনো কোনো চালে 15 থেকে 20 টাকাও বেড়েছে। বিশেষ করে যে চিকন চাল রয়েছে সেই চালে কেজিতে 18 থেকে 20 টাকা বেড়েছে। কিছুদিন আগেও যে চাল তারা 67 টাকা বা 65 টাকা বিক্রি করতো, তারা সেই চাল বিক্রি করছে এখন 80 টাকা 82 টাকা কেজি। এছাড়াও কিন্তু মোটা চালের দামও বেড়েছে, প্রতি কেজি চালে 5 থেকে 7 টাকা বেড়েছে। এছাড়া অস্বস্তির যে সবচেয়ে বেশি খবর সেটি হচ্ছে তেলের বাজারে। বাজারে কিন্তু বোতলজাত তেলের, সয়াবিন তেলের কিন্তু সংকট রয়েছে, এবং বিক্রেতারা যেটি বলছেন যে আসলে কোম্পানির পক্ষ থেকে চাহিদা অনুযায়ী তারা তেল পাচ্ছেন না। তারা একটি অভিযোগ করছেন যে সামনে রমজান আসছে, রমজানে যেহেতু তেলের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে থাকে, রমজানে আসলে ব্যবসায়ীরা কারসাজি করে দাম বাড়ানোর
অসৎ উদ্দেশ্যে এখনই আসলে তেলের কৃত্রিম সংকট তৈরি করছে বলে বিক্রেতারা আমাদেরকে অভিযোগ করেছেন। তবে সব মিলিয়ে যদি বলি আসলে চাল এবং তেল বাদে অন্যান্য যে পণ্য রয়েছে নিত্যপণ্য সবকিছুই মোটামুটি হাতের নাগালে। কিছুদিন আগেও যে আলু বিক্রি হচ্ছিল 50 টাকা 55 টাকা কেজি, আজকে কিন্তু সেই আলু বিক্রি হচ্ছে 20 টাকা কেজি, অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কিন্তু প্রতি কেজি আলুতে 30 থেকে 35 টাকা কমে গিয়েছে। এছাড়া কিন্তু পেঁয়াজের দাম একেবারে সহনীয় পর্যায়ে রয়েছে, 40 থেকে 45 টাকা কেজিতে নতুন মুড়ি কাটা পেঁয়াজ যাচ্ছে। সব সবজি আসলে 20 টাকার মধ্যেই বলা যায়, 10 টাকা কেজিতেও কিন্তু অনেক সবজি পাওয়া যাচ্ছে। তো তা নিয়ে এই ছিল আমার কাছে কারণ বাজার থেকে বাজারের সবশেষ অবস্থা। দারিদ্র্য বিমোচন ও উন্নত দেশ গঠনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ৩-০ পৃথিবীর ধারণা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার সময় এসেছে বলে মনে করে বিশেষজ্ঞরা। তাদের মতে তরুণ শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ও মানুষের মাঝে মানবিক মূল্যবোধ এবং পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে এই পদক্ষেপ হবে যুগান্তকারী। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবী। বিশ্বের বিভিন্ন দেশের পাঠ্যপুস্তকে ডক্টর মোহাম্মদ ইউনূসের ৩-০ পৃথিবীর ধারণা জায়গা পেলেও দেশের কোনো পাঠ্যপুস্তক থেকে এ বিষয়ে জানার সুযোগ নেই। বেকারত্বের অভিশাপ থেকে বেরিয়ে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, পরিবেশ সম্পর্কে সচেতনতা ও সম্পদের অপচয় ঠেকাতে পাঠ্যপুস্তকে এই আইডিয়া অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলে মনে করেন শিক্ষাবিদ অধ্যাপক আব্দুর রহিম। ব্যাপক সংখ্যা ছাত্রছাত্রী আমাদের যদি এটা পড়ে এবং জানে তাহলে আমাদের মানব সম্পদটা আরও অনেক বেশি উন্নত হবে এবং এটা বহু বছর বহু যুগ যুগ ধরে আমরা এর সুফল পাবো। সেজন্য পাঠ্যক্রমে যদি অন্তর্ভুক্ত করা যায় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এটাকে যদি পরিচিত করানো যায় তাহলে তো অবশ্যই এটা সুদূরপ্রসারী ফল পাবে বাংলাদেশ। উন্নত জাতি গঠনে এই আইডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সৌদি আরবের কিং মোহাম্মদ বিন ফাহাদ ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর সাইদুর চৌধুরী। আমরা জিরো আনএমপ্লয়মেন্ট অচিরেই অর্জন করতে পারি। আমাদের দেশ সোনার দেশ, তারুণ্যে ভরা, বিশ্বের বিভিন্ন দেশের তরুণ সমাজের অভাব, আর আমাদের তরুণ সমাজের অভাব নাই। সুতরাং আমাদের এদেরকে কাজে লাগাতে হবে, কোনো উপায় নেই, আমাদের কাজে লাগাতে হবে। ৩-০ ধারণার মাধ্যমে মানুষ নিজের সৃজনশীলতা খুঁজে পাবে বলে মনে করেন তিনি। যে জায়গায় যাবেন কাজ না করলে। সুফিয়ান ফারাবী, RTV, ঢাকা। হামাস ইসরায়েল বন্দি বিনিময় চুক্তির ৪র্থ দফায় আজ ১৮৩ বন্দি মুক্তি দেবে ইসরায়েল। এর বদলে রোববার ৩ জিম্মি ফেরত দেবে হামাস। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। এদিকে রাফা ক্রসিং খুলে দেওয়ার পর চিকিৎসার জন্য অবরুদ্ধ গাজা উপত্যকা ত্যাগের অনুমতি পেয়েছে ৫০ ফিলিস্তিনি। তবে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, গাজায় আহতদের মধ্যে মৃত্যু ঝুঁকিতে রয়েছে অন্তত ২৫০০ শিশু। অন্যদিকে চলমান যুদ্ধবিরতির মধ্যে ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্রমাগত অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ ১২টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।